ওই মেয়ে বাড়িতে সেই নাগিন ড্যান্স দিবেই, কখনো সভ্য হয়ে চলতে জানে না। তাও তোমার শালা ছেলে মানে আমার শালা, তাকে বিয়ে করেছে। কি দেখে এমন উচ্ছৃঙ্খল মেয়েকে ভালোবাসলে? এমন এক বুদ্ধিমান ছেলে, এটাই তো মাথায় ঢোকে না আমার। তুমি যাকে বুদ্ধিমান ভাবো সে তো আসল বোকা, আর তার থেকে বড় বোকা তুমি, তাই তো বোকাকে বুদ্ধিমান ভাবো। তোমার থেকে জানতে হবে আমি বোকা না চালাক। আর রেগে যাচ্ছ কেন? আমি যদি না বুঝিয়ে দিই তাহলে তুমি লোকের সামনে বোকা হয়ে যাবে। তুমি আমাকে ইনসাল্ট করছো। ভুল ধরে দেওয়াটাকে বুঝি ইনসাল্ট বলে? তাহলে তোমরা কেন ছোট থেকে আমাদের ভুল ধরতে, আমাদের ছোট থেকে ইনসাল্ট করতে তোমাদের বুক কাঁপেনি বাবা? কপাল আসলে খারাপ আমার। না বউ বুঝতে পারলো আমাকে, না আমার ছেলে আমাকে শান্তি দেয়। সবাই শুধু কথাই না শুনিয়ে যায়। তোমার ছেলে হয়ে জন্ম নিল, আমি খুবই ভাগ্যবান বাবা। কিভাবে? আমার বউ অন্তত আমাকে বোঝে, কখনো তোমার বউয়ের মতো আমার বউ ঘরের বাইরে বের করে দেয় না আমাকে। মাহমুদ সর্দার শুকনো ঢোক গিলে বলেন, রাতের বেলা কি আমার ঘরের দিকে উকি দাও তুমি? দেওয়া লাগে না আমার, বাইরে থেকে বাসায় ফিরে নিজের বাবাকে গেস্ট রুমে দেখলে বোঝা যায়। আমি নিজেই থাকি প্রায় প্রায় ওখানে। দোষ একপাক্ষিক না বাবা, দোষ হলো দ্বিপাক্ষিক। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সব থেকে বড় শত্রু হলো ইগো। একবার ইগো জন্মালে তাকে বাড়তি দেওয়াকে বলে বিচ্ছেদের সূচনা। এই সূচনা এক সময় এক এক রূপে বর্ণনা দিয়ে রচনার মতো দেখা দিলে লম্বা একটা সময় নষ্ট করে দিবে। শেষে সমাপ্তি কি হবে এটা কেউ জানে না। তাই বলতে চাই, এবার একটু নিজের মাঝে গড়া ইগোটাকে একটু কমিয়ে নাও। দেখবে তোমার সাথে থাকা ব্যক্তিটাও তোমার করা মূল্যায়ন বুঝতে পারবে, সেও ধীরে ধীরে অনুতপ্ত হবে। এত কিছু ভাবছো আর মুখ ফুটে তাকে মা বলতে পারছো না? রাজ কেমন যেন হয়ে গেল। শক্ত চোয়াল হলে নিজেকে সামলে নিয়ে বলে, যেটা আমি পারি না সেটা আমাকে দিয়ে বাধ্য করো না। এই মুখে তার জন্য মা সমর্থন আসা সম্ভব না। মাহমুদ সর্দার আর কিছু বললেন না। রাজের কষ্ট তিনিও বোঝেন। চোখ রাখলেন যারার দিকে। যারা এখনো ছবি তোলার মতো করে পোজ দিয়ে চলেছে। মাঝে মাঝে তো ক্যামেরাম্যানকে বলেও দিচ্ছে কিভাবে ছবি তুলে দিতে হবে। বীর এবার বিরক্ত হয়ে যারার কাছে এসে যারাকে নিজের কাছে নেয়। যারার কোমরে হাত রেখে বাড়ির দিকে আসতে নেয়। রাজ সূক্ষ্ম চোখে বলে, এতদিন আমার যে শালার হাতে লম্বা একটা বন্দুক থাকতো, আজ সেই শালার হাতে আছে লম্বা জোড়া একটা কোমর। সমাজে কখনকার জীবন পাল্টে দেয় বলাই দেয়। রুদ্র কানে কানে বলে, আরে বেটা, ভুলেও যেন আমার বোর কান ভাঙাবি না। মায়া এগিয়ে গিয়ে যারাকে জড়িয়ে ধরে। সিয়ার হিয়া রূপার থালা নিয়ে আসে। এটা এ পরিবারের একটা সংস্কৃতি বলা চলে। রূপার থালায় করে ফুল দিয়ে সাজিয়ে মিষ্টি আর শরবত নিয়ে আসা। বর বউকে দরজার গোড়ায় দাঁড় করিয়ে খাইয়ে দিয়ে ভিতরে আনা। আজকাল এগুলো কেউ মানে না। রাজের বেলাতেই রাজ মানেনি। মায়া যে ড্রামা করেছিল তাতে করাও সম্ভব ছিল না। থালাটা মায়ার হাতে দিতেই অন্যদিকে দারোয়ান আর রুদ্র মিলে সাংবাদিকদের সরিয়ে দেয়। ওরা চলে যেতেই হেলিকপ্টার থেকে সোনালীকে নামানো হয়। দুই দিকে দুজন ধরে আছে সোনালীকে। সোনালীকে দেখে মিহির আর মোহন সর্দার এগিয়ে এসে বলে, এগুলো কি ধরনের অত্যাচার? বীর একবার পেছনে ঘুরে মোহন সর্দারকে দেখে মিহিরের দিকে চোখ রাখে। কিছু না বলে মায়ের দিকে ঘুরে, যেন পাত্তা দেওয়ার সময় তাদের নেই। তারা হলো ফেলনা। মায়া চামচে করে মিষ্টি নিয়ে দুজনকে খাইয়ে দিতে নেয়। যারা বলে ওঠে, ওয়েট। সবাই ভ্রু কুচকে তাকালো। যারা ফোন নিয়ে মিলিকে ডেকে বলে, আমাদের ছবি তুলে দে। মিলি কি করবে বুঝতে পারলো না। এদিকে মিহির ওর মাকে দেখতে ব্যস্ত থাকলেও রুবি ওর মতো চলে যায় হিয়াদের দিকে। তাই মিহির ও রুবি কেউ কাউকে খেয়াল করেনি। মিলিকে চুপ থাকতে দেখে যারা বলে, তুলবি না ছবি? মিলির চাহনি দেখে যারা বুঝে যায় মিলির মনের অবস্থা। তাই বলে, আরে ব্যাপার না, খালামণি তার লিমিট ক্রস করেছিল বলেই আমার হ্যান্ডসাম তাকে একটু পানিশ দিয়েছে। মিলি খুব ভালো করে জানে আজকে সোনালি ঠিক কাজ করেনি। তাই মিলি মেয়ে হয়েও মাকে সাপোর্ট করতে পারে না, কারণ সেও তো প্রেমে পড়েছে। শুধু ভয় পাচ্ছে সোনালি কি মেনে নিবে। তারেকে মিলি হাঁসফাঁস করতে থাকে। যারা মিলির হাত ধরে সান্ত্বনা দিয়ে বলে, একটু কয়েকটা ছবি তুলে দে না বোন আমার, তুই ভালো অ্যাঙ্গেল দিয়ে ছবি তুলতে পারিস। প্লিজ প্লিজ, মোডটা স্পয়েল না করে ছবি তুলে দে। মিলি রাজি হলো। ফোন হাতে নিয়ে ছবি তুলতে থাকে। যারা এবার মায়ের হাত থেকে মিষ্টি মুখে নেয়। মায়াকে এক পাশ থেকে জড়িয়ে ক্যামেরার দিকে মুখ রেখে বলে, ভাবি আর ননদের একটা লাভলি মোমেন্টে ক্লিক হয়ে যাক। মায়াও হাসি দিয়ে ছবি তুললো যারার সাথে। বীর হতাশ হয়ে রাজের পাশে এসে দাঁড়ালে রাজ আফসোস ভঙ্গিতে বলে, সবে তো বিবাহিত জীবন শুরু, জাহান্নামে না গিয়ে কিভাবে জীবন জাহান্নাম করে বানানো যায় এটা এখন বুঝবি তুই।
তোর জীবনে কি আমার বোন জাহান্নাম করেছে? আমার বউ হলো মায়াবতী, সে অন্যের জীবন জাহান্নাম করলেও আমার জীবনকে জান্নাতের মতো করে দেয়। তোর বউ তো আস্ত একটা নাগিনী রে। বীর আর চোখে তাকালে রাজ চোখ টিপ দিয়ে বলে, আবে শালা জেনে বুঝে নাগিনীকে আলিঙ্গন করেছিস, এবার নাগিনের সবল খাওয়ার অপেক্ষা কর। সর্বাঙ্গে বিষে জর্জরিত হলে আমরা তো আছি তোর পাশে। আরে সাপুরে নিয়ে আসবো না হয় কোনো এক জায়গা থেকে। এই নাগিন তোদেরকে যাই দেখাক, আমাকে সবল দেওয়ার ক্ষমতা রাখে না ভাই, দেখতে থাক। রাজবীর দুজনকে দেখছে আর মৃদু হাসছে। একই উচ্চতার, এমনকি দেখতেও প্রায় একই। রাজ সাদা পাঞ্জাবি আর বীর কালো ব্লেজার, দুজনের কেউই কম না। দুজনের চোখেই আছে এক পক্ষকে হারানোর নেশা। দুজনে একসাথে চোখ রাখলো সোনালির দিকে, একসাথে হেসে দিল। সোনালি রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, বীর করে বলে, খেলা এখনো শেষ হয়নি, একবার শুধু ওই কাগজগুলো উদ্ধার করি, তোদের সবাইকে আমি এই বাড়িতেই কবর দিয়ে দিব। মিহির পাশ থেকে কানের কাছে এসে বলে, রিল্যাক্স মম, আমি এসেছি। তোর কাজ হলো ওই মেয়েটার দিকে নজর রাখা। বলেই মিহিরের কপালে চোখ রাখে। কপাল ফেটে রক্ত পড়ছে, বাম চোখটাও ফুলে উঠেছে। সোনালি চমকে উঠে বলে, তোর কি হয়েছে? রাজ ফুলদানি ছুঁড়েছে। এই ছেলেটা আর ওর বউ আমাদের মা ছেলেরে পেয়েছে কি? ওদেরকে তো আমি শান্তিতে থাকতেই দিব না, কিন্তু আমার প্ল্যান তো ফেল হলো। প্ল্যান একটাই নষ্ট হলো মাত্র, দরকার পড়লে আমরা অপশনাল প্ল্যান রাখবো। প্ল্যানে শেষ রাখবো না, কিন্তু ওদের বিচ্ছেদ আমি করেই দিব। একেবারে দুটোকে মাটি চাপা দিয়ে রাখ। না মম, মেয়েটাকে আমি মাটি চাপা দিব না, বরং আমার করে নেব। সোনালি তাজ্জব বনে গেল। মায়ের দিকে নজর দিল মিহির। এই মেয়েকে এমনিতে সহ্য হয় না, এখন কিনা নিজের ছেলে ইঙ্গিত দিচ্ছে তার বৌমা বানানোর। সোনালি কিছু বলতে নিল, বলেনি। এখান থেকে কিছু বলা যাবে না, যা বলার ভিতরে গিয়ে বলবে। হলরুমে বীর যারা কেনে সোফায় বসালো মায়া। মৌ দৌড়ে এসে বীরের সামনে কোমর ধরে অভিমানী সুরে বলে, তোমরা কি শুরু করেছো? বিয়ে করার আগে আমাকে জানালে কি আমি বিয়েতে বাধা দিব? না পারলাম আপুর বিয়েতে থাকতে, আর না পারলাম ভাইয়ার বিয়েতে থাকতে। ময়ের অভিমানী মুখশ্রী দেখে বীর ও মায়া একে অপরের দিকে চাওয়াচাই করে একসাথে বলে উঠে, তোর বিয়েতে আমাদের কোথায় রেখেছিলে? মৌ মুখ ভেঙচি দিয়ে জারার কাছে গিয়ে বলে, এখন আমাকে পছন্দ হয়েছে তো ভাবি, আমি কিন্তু তোমার আগমনের আগেই বিদায় হয়েছি। যারা মোয়ের গালে আদুরে হাত রাখলো। মায়া মিষ্টি হেসে বীরকে বলে, জানো ভাই, আমাদের বোন মা হতে চলেছে, মানে তুমি মামা। বীর অবাকের সাথে মৌকে দেখে খুশি হলো বেশ। যারা মৌকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাটস ননদিনী। গেস্ট রুম থেকে বের হয়ে আসে রুদ্র আর আদ্র, দুজনাই বের হয়ে বলে, তোমার ভাগ্য ভালো ভাবিজি ওইদিকে দাঁড়িয়ে, না হলে আজকে তোমার জবান টেনে ছিঁড়ে ফেলতো। রাজের আলিশান আসনে বসে বলে, এখন আমার বাড়িতে বাসো সেরে, এখন আমার বাড়িতে বাসো সেরে আমার শালা হবে বাবা। শালার কপাল আমারটাই খারাপ, শালার কপাল আমারটাই খারাপ। সবার আগে বিয়ে করেও শুনতে পাচ্ছি না বাবা হবার খবরটা। মায়া চোখ রাঙিয়ে তাকালো। রাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে দাঁড়ায়, বীরের কাছে এসে বলে, আবে তুই তো মামা হতে যাচ্ছিস। বীর রাজের দিকে ফিরে বলে, তুইও তো মামা। আমি মামা প্লাস আঙ্কেল, আমার আনন্দ ডাবল। এত কিছুর পরেও তোর বাবা ডাক শুনতে মন চায়? বিয়ে করেছি যাস দুদিন যাক, বাবা ডাক শুনতে চাইবি? তোর মতো মুখে ফটফট করে আফসোস করে না। রাজ এক ভ্রু উঁচু করে বলে, তুই তো দেখছি সুপার ফাস্ট, মনে হচ্ছে মিশন শুরু করে দিবি রে। তোর মতো স্বামী হতে যাব নাকি? আমি ভাই এত সুযোগ দিতে পারবো না। আসলে আসবি, না হলে ঘাট ধরে নিজের কাছে রাখবো। আমার বউ তোর বউয়ের মতো নাগিন ড্রেস দেয় না, যে তাকে ঘাড় ধরে টানতে হয়। আমার বউ নাম্বার 1 বউ, যাকে পেতে হলে ভাগ্য লাগে। সেই ভাগ্য আমি তিলে তিলে অর্জন করেছি। তুই কি নিজের বউকে শ্রেষ্ঠ বউ মনে করিস? রাজ এবার মায়ের দিকে তাকিয়ে গাইতে থাকে, অবভিয়াসলি মেরা বিবি নাম্বার 1। মিহিরের কপালে ব্যান্ডেজ করে দিল মোহন সর্দার। সোনালীকে দেখছে মিলি। সোনালী একবার মিহিরকে দেখে মিলিকে বলে, তুই ওদের সাথে আনন্দ কর যা। মিলি চলে গেল। সোনালী এবার মোহন সর্দারকে উদ্দেশ্য করে বলে, বাড়িতে নতুন দম্পতি এসে কি দায়িত্ব নেই ওদেরকে দেখে শুনে রাখার? আমি আবার ওদেরকে কি দেখবো? সব কি তোমার বড় ভাই দেখবে? এই জন্যই তোমার প্রায়োরিটি এই বাড়িতে কম। যে যত অকর্মা হয় তার মূল্যায়ন কম থাকে। মোহন সর্দার অপমানিত হয়ে চলে গেল ঘর থেকে। সোনালী সুযোগ বুঝে মিহিরকে বলে উঠে, মীরার বাবার সাথে কথা বলেছি, ওনারা তোদের বিয়ে দিতে
যাচ্ছে খুব তাড়াতাড়ি। শুনলাম লন্ডন থেকে ফিরে মীরা নাকি তোর উপর ফিদা হয়ে গেছে। এটাই তো হবার ছিল। আমাদের টার্গেট তো মীরা, ওকে বিয়ে করে ওর প্রপার্টি হাতিয়ে নেওয়া। রুবি দরজার কাছে এসে মা ছেলের কথাটুকু শুনতে পায়, সেই সাথে শুনতে পায় মিহিরের শেষ কথা। মীরার থেকে সবকিছু হাসিল করে আমি মায়া মেয়েটাকে টার্গেট করতে চাই। সোনালি দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলে, ভুলেও ওই মেয়েকে আমার বৌমা বানাতে বলবি না। ওই মেয়ের জন্যই আমাকে অনেকবার টর্চার সহ্য করতে হয়েছে। মিহির ঠোঁট প্রসারিত করে বলে, যে মেয়ে মন্ত্রী শাহমীর রাজ সর্দারকে বিয়ে করতে পারে সেই মেয়ের ক্ষমতা আমি খুব ভালো করে বুঝেছি মম, কিন্তু মেয়েটা যে গুণবতীর সাথে এতটা রূপবতী এটা বুঝতে পারিনি। রুবি পর্দা থাকার কারণে মিহিরের মুখ দেখতে পেল না। একটু আগে যখন বীর জারাকে ভিতরে আনা হয় তখন মিহির ছিল সোনালীকে আর নিজের আঘাত নিয়ে ব্যস্ত, রাগ চেপেছিল মাথায়। আশেপাশে সবার দিকে নজর দেওয়ার মানসিকতা ছিল না। রুবি তখন হিয়াদের পাশে গেলেও ওর এমার্জেন্সি কল আসে। কল বলতে একটু আগে রুবিকে ওর মা কল দিয়ে নতুন আরেক প্রস্তাবের কথা বলে, সেজন্য রুবি সবার আড়ালে যায়। এখন নিচে যাওয়ার পথে মা ছেলের কথা শুনতে পায়। রুবি না জেনেও ভিতরে থাকা ছেলেকে মায়ার দেবর ভেবে ধিক্কার জানালো মিহিরের প্রতি। অতঃপর বাইরে এসে মায়াকে খুঁজতে লাগলো। রাজ দেখলো রুবি এদিক ওদিক কাউকে খুঁজছে, তাই রাজ এগিয়ে এসে বলে, বউকে চাই। ম্যাম কোথায়? তোমার ম্যাম অফিসের কাজে একটা কল অ্যাটেন্ড করতে গেছে। স্যার পরিস্থিতি খুব খারাপ। মায়া ম্যামের দিকে কুনজর দিচ্ছে ওই ছেলেটা। তার উদ্দেশ্য মায়া ম্যামকে নিজের করার। নাম জানি না, মিসেস সোনালির ছেলে। মিহির, মিহির? তুমি কি মিহিরের কথা বলছো? ওই রাস্কাল আমার বউয়ের দিকে নজর দেয়। ওকে তো আমি। রুবি একটু বাধা দিয়ে বলে, ওনার নাম কি মিহির? হ্যাঁ, কেন? রুবি এবার পেছন থেকে কারো পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকালো। মিহির আর সোনালীকে দেখে অবাক হলো রুবি, সেই সাথে মিহির নিজেও অবাক রুবিকে দেখে। মিহির তেড়ে এসে বলে, তুমি? রুবিও বলে উঠে, তুমি? সবাই এদের কথা শুনে এখন এদের দিকে চোখ স্থির রাখলো। রুবি অবাকের সাথে বলে, মিহির তুমি এখানে? মিহির পাল্টা প্রশ্ন করে। তুমি এখানে কি করছো রবি? মোহন সর্দার এগিয়ে এসে বলে, আমার মেয়ে আমার কাছেই তো থাকবে। মিহির আশ্চর্য হয়ে বলে, তোমার মেয়ে মানে কি? তোমার মেয়ে তো মিলি, মানে আমার বোন। এটাও তোমার একটা বোন। তোমার মায়ের আগে আমার আগের একটা সংসার ছিল, সেখানে তোমার এই বোনের জন্ম। ওর নাম মোহনা সরকার। মিহির হা হয়ে গেল। কপালে চোট পেয়ে কি তার মাথা খারাপ হয়ে গেল? মিহির বলে ওঠে, সামথিং ইজ রং। ও মোহনা না, ও রুবি। শিবচরে বাড়ি ওর। সেই শিবচরে ওর নানা বাড়ি, তাই। তোমরা বলছো ওর নাম মোহনা, তাহলে আমি ওকে রুবি নামে এতগুলো বছর কিভাবে ছিলাম? অভিমান করে নাম পাল্টেছে মেয়েটা আমার। মোহন সর্দার থামতেই মায়া এগিয়ে এসে বলে, ওয়েট। মায়া এগিয়ে আসতে নিলেও রাজ মায়ার হাত ধরে পেছনে ঠেলে সামনে এগিয়ে এসে বলে, ওয়েট বলো আর ফয়েট বলো, ওর সামনে গিয়ে না, আমি পেছনে থেকে ওর সাথে কথা বলবো। ভ্রুকুচকে মায়া বলে, মানে? মানে এই যে তোমাদের মাঝে দেওয়াল আমি। সম্পর্কে আমার দেবর হয়, দেয়াল হতে যাবে কেন? ওই দেবরের উদ্দেশ্য গড়বড়। আমার বউকে নজর দেওয়ার আগে আমি হয়ে যাব দেওয়াল। তারপর মিহিরের দিকে ফিরে বলে, রবি মেয়েটাকে তুই এতগুলো বছর ধরে কিভাবে চিনিস? আসলে মিহির থেমে যায়। মিহির থামলেও রুবি থামেনি, রাগ ক্ষোভ প্রকাশ করে। মিহির আমার বয়ফ্রেন্ড। রুবির চোখ দেখে বোঝা যাচ্ছে রুবি কতটা রেগে আছে। ঘৃণা আসছে মিহিরের উপর। সোনালী এমনিতেই দুর্বল ছিল। মিলি স্যালাইন মেডিসিন দেওয়ার পর একটু ভালো লাগলেও এখন যেন মাথা চক্কর দিচ্ছে। ছেলে কিনা শেষমেশ সৎ বোনকে গার্লফ্রেন্ড বানালো। মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে মোহন সর্দার এসে আগলে নেয়। রাজ একটু ভ্রু উঁচু করে। ছেলের রামলীলা চলে, বাবা এখনো রোমান্স করে। মায়া দেখতে পাচ্ছে না সোনালীর ঠিক মুখের রিয়াকশন কি, দেখার জন্য মাথা বেঁকাতে নিলে রাজ পেছনে ফিরে বলে, রাগ করবে না মায়াবতী, এই শকুনের সামনে তোমার আসা নিষেধ। মায়া চরম বিরক্ত। মায়া তো দেখতে চায় সোনালী এখন কেমন অবস্থায় আছে। এদিকে রাজ কি বুঝে এমন করেছে বুঝলো না। সোনালী কপালে হাত দিয়ে বলে, আমার ছেলে শেষমেশ তার বোনের সাথে প্রেম করে? এই কি দিন আসলো আমার। রাজ এবার একটু হাসলো, বিটকেল হাসি দিয়ে বলে, এনজয় হালুয়া, আমার কাকার 2 নম্বর ছেলে 1 নম্বর বউয়ের মেয়ের সাথে করছে প্রেম লীলা। মায়া পেছন থেকে রাজকে চিমটি কাটে। রাজ ব্যথা পেলেও সহ্য করে নেয়। রুদ্র দাঁড়িয়ে আছে আদ্রর পাশে। ছোপ ছোপ দাড়ির উপর বৃদ্ধাঙ্গুল দিয়ে হালকা চুলকিয়ে ভাবুক দৃষ্টিতে বলে, ভাবিজি শেষমেশ ঘরে নকল সতীন না নিজের সৎ ভাইয়ের গার্লফ্রেন্ডকেও এনেছে। আমরা বুঝলেও বাকিরা বুঝবে সৎ ভাই বোন প্রেমের খেলায় খেলছিল। সর্দার বাড়ির এক একটা ক্লাইম্যাক্স চলতেই থাকবে। ক্লাইম্যাক্স আরও একটা আছে। কি? মীর আসলে মোহন সর্দারের বায়োলজিক্যাল সন্তান নয়,
তুমি কিভাবে জানলে? আমাদের জানাওনি কেন? আর বড় বাবা জানে, কিন্তু আমাদের এটা এখন চাপা দিয়ে রাখতে হবে। যারা সোফা থেকে উঠে হেঁটে ভঙ্গি ভাব নিয়ে মুখে 2 হাত রেখে বলে, হ্যাঁ মিহির ব্রো, তুমি রাজ বেবির পুতুল বউকে? ছি 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 ছি, লজ্জা লজ্জা লজ্জা। মাহমুদ সর্দার দূরে দাঁড়িয়ে কপাল কুঁচকে বলেন, এ মেয়ে কি সবসময় ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দেয় লাগে? বীর নীরব দৃষ্টিতে ফ্যামিলি ড্রামা দেখছে। শুধু বীর না, আদ্র, তাই বাকিরা একটু আতঙ্ক দেখাচ্ছে, তো আবার কেউ কেউ নাটক করে চলেছে। শান্ত হয়ে এই পরিবেশ যদি কেউ উপভোগ করে তো সেটা বীর ও আদ্র। যারা এবার রাজের পাশে দাঁড়িয়ে বলে, সো স্যাড বেবি, তোমার পুতুল বউ তোমাকে ধোকা দিল। রাজ কম যায় না, যারার দিকে ফিরে বলে, ভাগ্যিস বুঝলাম আগে থেকে আমি খাবো বাস, তাই তো মাহবুদের সাথে করেছি আমি 3 কবুলের সংসার। রাজ আর যারার নাটক দেখে রুদ্র হেসে বলে, এরা জেনে বুঝে এদের লাইফ পার্টনারকে রাগিয়ে দেয়। আদ্র এক ভ্রু উঁচু করে রুদ্রের দিকে ফিরে বলে, তুইও তো কম না ভাই, তোর হিয়া পাখিকে রাগাতে পারদর্শী তো তুই। আর তুমি কি তোমার প্রেয়সীকে সময় দাও ঠিক মতো? সে তো তোমার খোঁজ নিতে ওই সময় পার করে। তুমি কয় বেলা খোঁজ নাও? আদ্র উত্তর না দিয়ে রাজের দিকে ফিরল। যারা দাঁত বের করে হেসে মিহিরকে বলে, আমাদের নতুন হবু ভাবির সাথে পরিচয় করাবে না? রুবি চোখ দিয়ে পানি পড়ছে, যেটা মায়া লক্ষ্য করেছে। যারা এতক্ষণ না দেখলেও এবার যখন রুবির দিকে তাকালো, দেখতে পেল রুবির চোখ বেয়ে পানি পড়ছে। যারা এবার থেমে গেল। পরিস্থিতি সবার জন্য হাস্যকর হলেও রুবির জন্য ব্যথাতুর। যদিও এখানে রুবি মিহিরের বোন না, কিন্তু মিহিরের আসল রূপ রুবি জেনেছে। সোনালীর সাথে কথা বলতে মীরার বাবা এসেছিল, যে সেখান থেকে এ কানে অল্প স্বল্প আসে। এরা বেআইন হতে চায়। রুবি সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। হিয়া আর সিয়া ছুট লাগায় ওর পিছনে। মায়াও চলে গেল সেদিকে। মৌ আর পিয়াসা বিরক্ত হয়ে বসে আছে। এদের এই পরিস্থিতি দৃষ্টিকটু। সেখানে বাইরের লোক হিসেবে এরা দুজন উপস্থিত। মাহমুদ সর্দার বুঝতে পেরে বলেন, ডিনার কমপ্লিট করে নেওয়া প্রয়োজন আগে। যারা রুবিকে চলে যেতে দেখে, সেই সাথে মায়া আর সিয়া হিয়াকে যেতে দেখে বীরের দিকে তাকালো। দুষ্টু এসে রাজের দিকে ফিরে বলে, আমাকে দেখতে কেমন লাগছে বেবি? রাজ বীরের দিকে তাকালো। বীর রাগে ফুঁসতে থাকে। নজর এড়ায়নি যারার। সে আর চোখে তার ব্যক্তিগত মানুষটিকে দেখিয়ে যাচ্ছে। রাজ চুপ আছে। যারা এবার বীরকে আরো একটু উত্তেজিত করতে বলে, কি হলো বলো? রাজ মুখ খুলল। কালার যে শনি আর রবিবার যে হট হিরোইনদের যে স্পেশাল এপিসোড হয়, ওই হিরোইনদের মতো লাগছে তোমাকে। তুমি এপিসোড দেখো? দেখি না তো, বাসায় আসার সময় বোনদের ওই চ্যানেল নিয়ে যুদ্ধ করতে দেখেছি, সেটা দেখে মুখস্থ করে ফেলেছি যে নাগিন কোন সময় আসে। যারা অপমানিত না হয়ে বরং দুষ্টু হাসি দিয়ে বলে, একবার এই নাগিনের ছবল খাবে নাকি? বিরাট ধৈর্য ধরতে পারল না। সোফা থেকে উঠে এসে যারাকে কাঁধে তুলে নিজের বাসর ঘরের দিকে যেতে নেয়। রাজ গলা উঁচিয়ে বলে, ডিনার করে যাবি না? বীর উত্তর দিল না। রাজের কথা শুনে ও তোয়াক্কা না করে চলে গেল ভিতরে। রুদ্র রাজের পাশে এসে বলে, তোমাকে ফাঁকা বানাতে যাচ্ছে তোমার শালা প্লাস ভাই। আমার শালাশালি মিলে আমার বাড়িতে মানে ছক্কা। এদিকে আমার কাজ শুধু চেয়েছি এদের দেখা। যারাকে কোলে করে ঘরে আনলো বীর। অন্ধকার ঘরে ঢুকে দরজায় সজোরে লাথি মারি দিল। যারা একটু কেঁপে বীরের বুকে মুখ রাখে। বীরের উন্মুক্ত বুকে যারার ঠোঁট ছুঁয়ে দেয়। বীর ঠোঁট প্রসারিত করে অন্ধকার ঘর অবস্থায় যারাকে বিছানায় শুইয়ে দিল। যারার কপালে আঙ্গুল রেখে কানের কাছে মুখ রেখে বলে, আমার সামান্য শক্তি সঞ্চয় করাতেই তোমার বুক কেঁপে উঠলো। ভাগীরথ কি হবে জানে মন? যারা অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না, স্লো ভয়েসে বলে, লাইট অন করো হ্যান্ডসাম। তোমাকে সারা রাত দেখার জন্য হলো লাইট অন করব। যারা একটু কেঁপে উঠলো। বীর যারার উপর থেকে উঠে লাইট অন করে। দরজায় ছিটকিনি দিয়ে বিছানায় চোখ রাখে। যারা বীরের মুখভঙ্গি দেখে ঘাবড়ে গেল। বড্ড বেশি রেগে আছে বীর। বারবার বারণ করা হয় তাকে, তাও শোনে না। রাজকিনি আদিক্ষেতা আজ ছুটিয়ে দিবে বীর। বীরের মুখে এমনটাই প্রকাশ পেল। যারা তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে পালাতে নেয়। বীর যারার হাত ধরে বিছানায় ছুঁড়ে মারে। এক পা বিছানার উপর রেখে যারার দিকে ঝুঁকে বলে, বাসরাজ আমাদের পালাতে পারবে না, তুমি জানে মন? যারা শুকনো ঢোক গিলে বলে, নর্মাল বিহেভ করলে পালাতাম না। বীর হাসলো। সেই হাসি দেখে যারা আবারও শুকনো ঢোক গিলে। বীর ওর প্যান্ট থেকে বেল্ট খুলে হাতে পেঁচিয়ে ধরে। এটা দেখে যারার কল্পনা চলে যায় 50 শেড অফ গ্রে মুভির সিন। ওই দিন রাতে যারা এই মুভি দেখছিল, বীর এসে যারাকে মুভি দেখতে দেখেছিল। আজ তাহলে বীর একই কাজ করবে? যারা এটা দেখে চিৎকার দিয়ে ওঠে,
না। যারা চিৎকার বাইরে চলে এসেছে। এদিকে বাইরে আছে রাজ, রুদ্র, আদ্র, মৌ, পিয়াস। মাহমুদ সর্দার ঘরে গিয়েছেন অনেকক্ষণ। মোহন সর্দার এখন নিজের কাজে বাইরে। মায়া, হিয়া, সিয়া রুবিকে সান্ত্বনা দিচ্ছে। যারা চিৎকার শুনে রাজ এক ভ্রু উঁচু করে গাল হাঁ করে থমকে যায়। রুদ্র ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, সামান্য কয়েক ঢোক গিলতে যারা চিৎকার কানে আসে। সাথে সাথে রুদ্রের মুখ থেকে পিক করে পড়ে যায় ড্রিঙ্কস। আদ্র বিরক্ত প্রকাশ করে চলে গেল হিয়ার লাইব্রেরিতে। এখানে থাকা তার দ্বারা সম্ভব না। রুদ্র মুখটা মুছে বীরের অবস্থানরত ঘরের দিকে চোখ রেখে বলে, যেতে পারলো না 100 সুর। রাজ স্বাভাবিক হয়ে বলে, আমার লাগামহীন কথা শুনে আমার বাবা যে হাড়ে ফেটে পড়ে, আর এখন এদের চিৎকার শুনে তো স্টক হয়ে যাবে। বলেই রাজ নিজের মতো চলে যেতে নেয়। পলিটিক্স কিছু বিষয় আলোচনা করতে যাওয়ার সময় পিয়াসের দিকে ফিরে বলে, ছক্কা তো আগে মেরেছো, এখন অন্যের বেলা কান্না পেতে আমার সাথে চলো প্রিয় বেবি। পিয়াস উঠে চলে যায় রাজের সাথে। মৌ রুদ্রকে দেখে কোনো মতে একটা হাসি দিয়ে চলে গেল উপরে। রুদ্র আর কি করবে, সিটি বাজাতে বাজাতে নিজের মতো বাইরে বের হলো। এখন এখানে থাকা সেফ না। যারা চিৎকার শুনে বীর তড়িৎ গতিতে যারার মুখ চেপে ধরে। যারার দিকে চোখ রাঙিয়ে বলে, বাইরে মানুষ আছে। যারা হাঁসফাঁস করছে। বীরের হাতে নখ দিয়ে খামচে ধরে। বীরের হাতে ছোপ ছোপ রক্ত দেখা দিল। হাত সরাতেই যারা বলে, আমাকে মারলে আমি চিৎকার করবো না? হাজরাতের জন্য চিৎকার করবে না জানে মন। জারার মুখটা হাঁ হয়ে গেল। বীর জারার উপর ঝুঁকে থেকে এই গলারটায় ঢিলা করে। ধীরে ধীরে টাই খুলে জারার হাত দুটো বেঁধে দিল। জারা কেঁপে উঠে বলে, ভয় করছে আমার বীর। বীর নেশাতুর দৃষ্টি দিয়ে জারাকে দেখছে। মুখে উত্তর না দিয়ে শার্ট খুলে বিছানার পাশে রাখলো। আরেক পাশ থেকে বেল্ট নিয়ে জারার দিকে ফিরে মুখে ভয়ানক হাসি ফুটিয়ে বলে, তো কি বলেছিলে যেন? সবল দিবে তাই না? নাগিন হতে চেয়েছিলে, এখন এই নাগিনকে বিন্না বাজিয়ে বশ করে দিলাম। পালাতে তো পারবে না নাগিন। ওটা তো মজা করে বলেছিলাম। এখন তুমিও ভোগ করবে মজার প্রভাব কতটা। উঠেই বীর যেই বেল্ট ছুটতে নিবে যারা চোখ বন্ধ করে অনুরোধ করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।